দর্শক আমন্ত্রণ ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শামসেন। আপনার সঙ্গে আছেন মাসুদ মিশু। আপনারা জানেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের যে রায় হয়েছে, সর্বোচ্চ রায় অর্থাৎ ফাঁসির সাজা হয়েছে, সেই ফাঁসির পরে ফাঁসির রায়ের পরে তাদেরকে কিভাবে ফেরানো হবে বা আদৌ ফেরানো হবে কিনা, ফেরানোর ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি ইন্টারপোল নাকি ভারতের রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি, সেসব নিয়ে নানান আলোচনা চলছে। এরই ভিতরে যদি শেখ হাসিনা আপিল না করেন তাহলে মামলার পরিণতি কি হবে, সেই সব নিয়ে আমরা আলোচনা করতে চাই। এরই মধ্যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। সিইসিও বলছেন যে এখনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অনেক চ্যালেঞ্জ তিনি দেখছেন। এইসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন জনাব নাভিদ নওরোজ শাহ, তিনি যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নাভিদ, স্বাগত আপনাকে। আমার সঙ্গে আছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। শাহরিয়ার ভাই, আপনাকেও স্বাগত। আশা করছি আমাদের সঙ্গে কিছুক্ষণ পর আরেকজন অতিথি যুক্ত হবেন। আমি নাভিদ আপনাকে যে আলোচনাটা শুরু করতে চাই, যদি একটু বলেন যে এই রায়ের পরে ধরেন এই রায়টা যে হলো, এই রায়টার অনেকগুলো সমালোচনা কেউ কেউ করছেন, বিশেষ করে রাজশাহীকে যিনি আইজিপি, তার সাজার পরিমাণ নিয়ে। কিন্তু রায়ের চেয়েও বড় কথা হচ্ছে যে মামলার যিনি দণ্ডপ্রাপ্ত তাকে ফেরানোর ক্ষেত্রে গত 15 মাসে আসলে কোনো অগ্রগতি নাই। ফলে এই রায়ের পরেও ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরানো যাবে এমনটা আসলে কোনো পক্ষই মনে করছেন না। কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের এখনকার যে রাজনৈতিক সম্পর্ক একটা টানাপোড়েনের, ফলে সেই জায়গাটা সমাধানের করে রাস্তা দেখেন কিনা? জি, ধন্যবাদ যমুনা টেলিভিশন এবং আপনাকে, আমার সহ আলোচকদেরও ধন্যবাদ। যে রাস্তা তো আসলে অবশ্যই বের করতে হবে, কারণ আমরা মনে করি না যে ভারত আসলে মানে ইন দ্য লং রান এত বড় একটা রিস্ক নেবে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক অবনতির ক্ষেত্রে। কারণ হাসিনা এখন দণ্ডপ্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। এতদিন ছিলেন, সেটা একটা তাদের একটা চিন্তাভাবনা হতে পারে যে দেশে পাঠালে কি হবে না হবে, এই ধরনের একটা চিন্তাভাবনা, বিচারকে মানে তারা কতটুকু জিনিসটাকে ভালো চোখে দেখছিলেন সে ধরনের একটা ন্যারেটিভও থাকতে পারে, কোর্টের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থাকতে পারে বা নিরপেক্ষতা নিয়ে। কিন্তু এখন তো মানে আমার মনে হয় যে সিচুয়েশনটা একটু পাল্টে গেছে এবং ভারতের সাথে কিন্তু আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে। তো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ, যেহেতু আমাদের পুরো বর্ডারটাই মায়ানমারের কিছু অংশ পুরোটাই ভারতের সাথে, তো আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আমাদের একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রেখে দেয় এবং তাকে আশ্রয় দেয়, তো এটা তো আসলে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে দিন দিন এটা আরও অবনতির কারণ হয়ে দাঁড়াবে। এবং ভারতের সাথে আমাদের যেরকম একটা বাণিজ্যিক সম্পর্ক আছে, ভারতের ইকোনমিতে কিন্তু বাংলাদেশিদের একটা বড় অবদান আছে। এবং ভারতের কলকাতার ব্যবসায়ীরা কিন্তু বারবার বলেছে যে বাংলাদেশিরা যা কমিয়ে দিয়েছে দেখে তারাও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মেডিকেল ভিসা বাংলাদেশিরা আগে যেভাবে ভারতের জন্য, এখন সেটি কমে এসেছে। সুতরাং এটি তো একটা দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয়। এবং ভারত যদি এটা অন্তত মানে প্রমাণ করতে চায় যে শুধু একটি দলের উপর নির্ভর করে তারা তাদের পররাষ্ট্রনীতি চালান না, এবং তারা আসলে ভারতের পররাষ্ট্রনীতিতে আমরা জানি যে তাদের দল ক্ষমতা পরিবর্তন হয় কিন্তু পররাষ্ট্রনীতি একরকম থাকে, তাহলে আমরা মনে করি যে শুধু আওয়ামী লীগের উপর ভারতের নির্ভর করা উচিত। ভারতের বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হলে এই আওয়ামী ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে। এবং হাসিনা এখন ডেড হর্স, তো ওনার উপর তো নির্ভর করে এখানে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও কিছু আসামিকে আগের সরকারও চেষ্টা করেও ফেরাতে পারেনি। কানাডা থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজনকে ফেরানো গিয়েছিল, আবার একজনকে ফেরানো যায়নি। তার মানে এইসব ক্ষেত্রে কাগজ কলম কূটনীতির চাইতে গুডউইলটা অনেক বেশি জরুরি কিনা, এবং সেটা ভারতের সরকার বলি, আমলাতন্ত্র বলি, মিলিটারি বলি, তাদের ভিতরে কি আদৌ দেখছেন এখন পর্যন্ত? গুডউইল এখনো আমরা দেখছি না। যদি আপনি এক কথায় বলতে পারেন আমরা গুডউইল দেখছেন, এবং ভারতের মিডিয়া এখানে একটা নেতিবাচক ভূমিকা পালন করছে। এখন সরকার সবসময় বলতে পারে যে মিডিয়া স্বাধীন, কিন্তু আমরা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটেও কিন্তু তাদের মিডিয়াকে মানে গদি মিডিয়ার একটা ন্যারেটিভ কিন্তু ভারতে আছে, এটা তো সবাই কম বেশি জানেনি। এক, দ্বিতীয়, ভারতের মানে ক্ষমতাসীন দলের রাজনীতিবিদরা কিন্তু বারে বারে বিভিন্ন কমেন্ট করেন তাদের জনসভায় এবং তাদের জনগণের সামনে বিভিন্ন এমন ধরনের কমেন্ট করেন যে তারা এখন হাসিনার পক্ষে, বাংলাদেশে যে আওয়ামী ন্যারেটিভ আছে সেটির পক্ষে। তা আমরা ভারতকে আহ্বান জানাবো যে এই চিন্তাধারা থেকে বের
বের হয়ে আসার জন্য, কারণ এই কানাডা বা আমেরিকায় আশ্রয় দেওয়া এক জিনিস, ভারত আমাদের প্রতিবেশী দেশ, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে। সুতরাং সামনের দিনে যদি সম্পর্ক ভালো রাখতে হয়, আমি মনে করি দ্রুততম সময় হাসিনাকে ফেরানো। আমাদের সঙ্গে এরই মধ্যে এসে যুক্ত হয়েছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। অসীম ভাই, স্বাগত আপনাকে। অসীম ভাই, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন, আপনি নিজেও আইনের মানুষ। প্রসিকিউটর গাজী মনোয়ার আজকে বলেছেন নির্ধারিত সময়ে আপিল না করলে শেখ হাসিনা যখন গ্রেপ্তার হলেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। নির্ধারিত সময়টা খুব বেশি দিন না। ফলে আপনি এই মামলার ভবিষ্যৎ আসলে কিভাবে দেখেন, এবং তার সঙ্গে ওনার অর্থাৎ প্রধান দণ্ডপ্রাপ্ত যে দুজন আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা দুজনই একটা দেশে অবস্থান করছেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক দুজন এবং দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মূলত আপনার আইসিটিতে যে সমস্ত আইন কানুন আমি খুব একটা বেশি ফলো করিনি, কখনোই করিনি আমি। এখন দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে প্রচলিত আইন আছে, আপনি গ্রেফতার হওয়ার পর থেকে আপনি আপিল দায়েরের জন্য আপনি মনে করেন একটা পান, যেমন ডিলে কন্ডোনেশনের একটা বিষয় থাকে। এই জায়গাতে আমার মনে হয় শাহরিয়ার খুব ভালো করে বলতে পারবেন, কারণ আমার কাছে একাডেমিক বই পুস্তক কোনো কিছু নাই। তবে আমি একটা জিনিস মনে করি, উনি যে অ্যাপিল করবেন ওনার কাছে তো রায়ের কপিও ট্রান্সমিট করা হয় না। ইভেন ওনাকে যিনি রিপ্রেজেন্ট করেছেন, ওনার যে ডিফেন্স কাউন্সিল রাষ্ট্র নিয়োজিত, তিনিও কিন্তু রায়ের কপি পাবেন না। আচ্ছা, তার কারণ ওনার ক্লায়েন্টরা ফিউজিটিভ। তো সেদিক থেকে সাবেক আইজিপি পাবেন, সে তো আপনার উনি তো উপস্থিত ছিলেন, ট্রায়াল ফেস করেছেন, উনি রাজসাক্ষী হয়েছেন, ওনার 5 বছরের দণ্ডাদেশ সাজা হয়েছে। উনি অ্যাপিল করতে পারবেন, উনি নিঃসন্দেহে অ্যাপিল করতে পারবেন ইফ হি প্রেফার্স, সেটা হলো গিয়ে কথা। কিন্তু একটা হচ্ছে যে প্রথম কথাটা হচ্ছে যে আপনার যে ভারত থেকে পাঠাবে কিনা, যেমন এক্সট্রাডিশন ট্রিটি যেটা আমাদের আছে। এখন আপনি উদাহরণ দিয়েছেন কানাডা কিংবা আমেরিকার কথা, কিছু কিছু দেশে আছে ক্যাপিটাল পানিশমেন্ট ইজ নট পারমিটেড। আপনি দেখবেন, আমি আজকে দেখেছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ, তারা বলেছে যে ফাঁসির রায় যেটা, সেটাকে তারা সমর্থন করে না, কিন্তু বিচারটাকে সমর্থন করে কি করে না সেটা কিন্তু তারা উজ্জ্বল রেখেছে। ফাঁসির রায় যদি বলা হয় তাহলে ধরে নিতে হবে বিচারটাকে তারা সমর্থন করেন। আবার আরেকটা আমি দেখেছি যে জাতিসংঘ মানবাধিকার, সেখান থেকে আপনার বলা হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা, ইট রিকোয়ার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এর আগে কিন্তু এতদিন ধরে আপনার বিচার প্রক্রিয়া চলছিল, তখন কিন্তু কেউ কোনো কিছু বলেননি। তাহলে আমরা ধরে নিতে পারি যে বিচার প্রক্রিয়া সঠিক ছিল। আর দ্বিতীয় যে সবচেয়ে বড় যে বিষয়টা আমি মনে করি, যে জাতিসংঘ তো এর আগে একটা রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টে খুব স্পষ্টভাবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের যে অ্যাট্রোসিটি ছিল সেটাকে সাবস্টেন্সিয়েট করেছে, এবং আমি মনে করি সেটা একটা বড় নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে এই বিচারটাকে ফ্যাসিলিটেট করতে কিংবা তাড়াতাড়ি শেষ করতে। যদি আমরা বলি একটা বিষয় থেকে যায় যে এই সুপিরিয়র রেসপন্সিবিলিটি, যেমন বিদেশে তো আপনার কর্পোরেট ক্রিমিনাল রেসপন্সিবিলিটি এস্টাবলিশড হয়। আপনি মনে করেন যে ফেরি চালাচ্ছেন, ফেরি ডুবে গেল, অনেক যাত্রীর প্রাণহানি ঘটলো, কিন্তু ফেরির যে মালিক যারা থাকেন তাদেরকে আমরা বলি যে ডিরেক্টিং মাইন্ড অ্যান্ড উইল। তো এখানেও সেম জিনিস, যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি যেটা, সেই হিসাবে উনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি অর্ডারগুলো দিতেন, সেটা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আপনার অর্ডারটা ক্যারি করতেন বা ক্যারি করাতেন, যেটা আইজিবি যে জিনিসটাকে অ্যাডমিট করেছেন। তো সেই দিক থেকে এখন কথাটা হচ্ছে যে ভারত পাঠাবে কি পাঠাবে না সেটা তো তাদের উপরে। তবে আমি আজকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নোট দেখেছি, যে তারা আপনার এটাকে নোট করেছে, পক্ষ বা বিপক্ষ কোনো কিছু তারা বলেনি। অনেকগুলো আপনার শব্দ তারা চয়েস করেছে, যে শব্দ চয়নটা সেখানে, তারপর একটা নেইবারিং কান্ট্রি, তারপরে আপনার জনগণের কথা বলা হয়েছে, এঙ্গেজমেন্টের কথা বলেছেন, তাই না, স্টেক হোল্ডারদের সঙ্গে সবকিছু বিবেচনা করে তারা আগামীতে একটা নতুন চিন্তা করবেন। এবং সেখানে কিন্তু ফর্মার প্রাইম মিনিস্টার, এর আগে দেখা গেছে যে আপনার ফর্মারও মানে বলতো না, মনে হয়তো না এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এ ধরনের আপনার ভারতীয় মিডিয়া, যে আমাদের সহ আলোচক ভাই যে কথাটা বললেন, সরকার বরাবরই ফর্মার প্রাইম মিনিস্টার, কিন্তু এমন একটা বিষয় ছিল যে ওখানে যেভাবে আলাপ আলোচনা হয়েছে, সরকার তো মনে করেন যে একটা পক্ষ মনে করেন, কিন্তু সেখানে তো বিভিন্ন ধরনের ভারতের, আর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী তো বলতেন যে মানে ভারতকে যা দিয়েছে সারা জীবন মনে রাখবে, শেখ হাসিনা বলছে, আর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী বলছে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক। সেটা তো আছে, এই যে কথাগুলো এই কারণে মনে করেন যে আছে। তবে আমি মনে করি ভারতে তো আমরা 3 দিকেই তো আমাদের ভারত, তেমন সবচেয়ে বড় নেইবারিং কান্ট্রি। তো সেদিক থেকে বাংলাদেশের জনগণের যারা যদি তারা বন্ধু হতে চান,
তাহলে নিঃসন্দেহে আমি মনে করি একজন অপরাধীকে, দণ্ডিত অপরাধীকে তারা হস্তান্তর করবেন এক্সিকিউশন প্রক্রিয়া কিংবা ওনার অ্যাপিল যেন উনি করতে পারেন, সেজন্য এই বিষয়টা অন্তত মানে আপনি খানিকটা আশাবাদী। ব্যারিস্টার শাহরিয়ার কবির, ভারতের সরকার কিংবা সেনাপ্রধান বরাবরই বাংলাদেশে একটা নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত সরকার রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হবে। ফলে ধরেন এই প্রফেসর ইউনূস লেড ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবস্থা, সেটি একটি নির্বাচিত সরকার আসলে থাকবে না বলে অনেকেই মনে করেন। ফলে নির্বাচন হয়ে গেলে কি শেখ হাসিনা বার্গেনিংয়ের একটা টুল হবে কিনা নির্বাচিত সরকারের জন্য, এবং সেক্ষেত্রে যদি উনি অ্যাপিল না করেন তাহলে তো তার মৃত্যুদণ্ডটা নিশ্চিত হয়। অ্যাপিল করলে সাজা পুনর্বিবেচনার সুযোগ নিশ্চিতভাবে উচ্চ আদালতে রয়েছে, উনি নারী, নানান গ্রাউন্ডও তার রয়েছে। ফলে কি করতে পারেন উনি, এবং আপনার পূর্বাভাস কি যে ধরেন এই সরকারের মেয়াদ তো প্রায় শেষের পথে, সেক্ষেত্রে পরবর্তী সরকারের সময় এটার কোনো একটা দৃশ্যমান অগ্রগতি হতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আমার আলোচক যারা আছেন, সহ আলোচক, তাদেরকে আপনাকে সহজ সালাম ও শুভেচ্ছা। দেখেন, আজকে আপনার এই সাবজেক্টটা পড়ে একটা জিনিস হঠাৎ মনে হলো, সে হচ্ছে সূরা তওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তারা সামান্য হেসে নিক, শীঘ্রই তারা তাদের কৃতকার্যের জন্য কাঁদবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে তারা সামান্য হেসে নিক, তারা তাদের কৃতকার্যের জন্য শীঘ্রই প্রচুর কাঁদবে। কেন এই কথাটা বললাম? আপনার মনে আছে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় হলো, রায় হয়ে যাবজ্জীবন হয়েছিল। শাহবাগে একটা নাটক উপস্থাপন হলো, সে নাটক উপস্থাপনের পরে আপনি আইন চেঞ্জ করলেন, করে কি বিধান করলেন যে সেন্টেন্সকে, আগে ছিল অ্যাকুইটাল, যদি আপনি অ্যাকুইটাল হন তাহলে আপনি তার বিরুদ্ধে আপিল করতে পারবেন, আর যদি অ্যাকুইটাল না হন তাহলে যে সেন্টেন্স আছে সেটাই বহাল থাকবে অথবা রিডিউস হবে, কিন্তু আপ হওয়ার কোনো বিধান ছিল না বা আপিল করার বিধান ছিল না। উনি ক্যাপিটাল পানিশমেন্টটা ছিল না, ক্যাপিটাল পানিশমেন্ট ছিল না। 2013 সালে আইনটাকে পরিবর্তন করে মৃত্যুদণ্ড দিলেন এবং শহীদ আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া। দেখেন, আমি একটা শব্দ ইউজ করছি, শহীদ আব্দুল কাদের মোল্লা। আজকে টিভিতে অনেক টকশো শুনলাম, সবাই শেখ হাসিনাকে ফেরাউন বলতেছে, নমরুদ বলতেছে। শেখ হাসিনাকে এর চার বেশি কিছু আমি বলতেছি না, দেখেন, আর একজনকে আমরা শহীদ বলতেছি। তা আপনি আইনকে কিভাবে অ্যাবিউজ করলেন, আজ 10 বছরও যায়নি, 2013 সাল, আজকে 12 বছরের মাথায় ইতিহাসের পুনরাবৃত্তি দেখেন, আছে তারই হল। আর ভাই যেটা বললেন, দেখেন, রাইট টু আপিল, এটা আছে সেকশন 21(3)-তে। এখানে বলা আছে নো আপিল শ্যাল লাই আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য অ্যাফোরসেড পিরিয়ড, মানে হচ্ছে 60 দিনের পরে। তাহলে নো আপিল শ্যাল লাই, শ্যাল বলে দিচ্ছেন, মানে আপনি আপিল করারও আপনার কি থাকবে না, অধিকার থাকবে না 60 দিনের পরে, মানে 60 কর্মদিবস, 60 দিনের পরে। এখানে কর্মদিবস মানে ওয়ার্কিং ডেজ নাই, এখানে ডেজ আছে, তার মানে হচ্ছে 60 ডেজ। আচ্ছা, এখন আপনার প্রশ্নের উত্তরে আসি। অতীত ইতিহাস দেখেন, পাকিস্তানের সৈন্যরা সারেন্ডার করলো কার কাছে? জগদীশ সিং নরওয়ার কাছে, এবং এই সৈন্যগুলোকে নিয়ে গেল ইন্ডিয়া। নিয়ে যে কি করলেন, পাকিস্তানের সাথে একটা বার্গেন করলেন। কি বার্গেন করলো? বার্গেন করে আপনি অবাক হয়ে যাবেন, কম্পানসেশন মানি নিলেন। কম্পানসেশন মানির অ্যামাউন্টটা কত সেটা আপনাকে বলে দিচ্ছি। ইন্ডিয়া কম্পানসেশন অ্যামাউন্ট নিলেন হচ্ছে 543 কোটি ইউএসডি। এই কম্পানসেশন তো আমার পাওয়ার কথা, মুক্তিযুদ্ধ তো আমার, ক্ষতিগ্রস্ত তো হলো বাংলাদেশ। সে বার্গেন করে এই সৈন্যদেরকে ফেরত দিয়ে 543 কোটি টাকা সে কম্পানসেশন নিলেন। আজকে একই কাজ সে করবে, কারণ তার সাথে শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ, তার সাথে নেপালের সম্পর্ক খারাপ, তার সাথে মায়ানমারের সম্পর্ক খারাপ। সো সে কী করবে, এই শেখ হাসিনাকে এখন, এই যা আমাদের অজিত দোভাল হঠাৎ কোনো এত রাশ করে ডেকে পাঠালেন সিকিউরিটি অ্যাডভাইজারকে, আই ডোন্ট নো, কিন্তু আমার কথা হলো সেটা একটা রিজিওনাল কনফারেন্সও আছে, রিজিওনাল কনফারেন্স থাকুক, কিন্তু একদিন আগে উনি গেছেন। সো আমার কাছে যেটা আজকে যে স্টেটমেন্টটা দিচ্ছেন, দেখেন আজকে আপনি দেখছেন কি না, এনডিটিভিতে একটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। সেখানে সেই সাক্ষাৎকারে ছিল হচ্ছে 3 জন, জয় এবং ছিল হচ্ছে ভীনা সিকরি। ভীনা সিকরি কি বলছে আমি আপনাকে একটু কোট করে বলে দিচ্ছি। উনি ওখানে বলছে কি, দেখেন, সরি ভাই, আসিফ নজরুল, one line request on expedition request
ইজ নট এনাফ। ভীনা সিকরি আজকে এনডিটিভিতে লেফট অ্যান্ড রাইট সেন্টার বলে একটা টকশো হয়, সেখানে বিষ্ণু ওনাকে বলতেছেন আসিফ নজরুল সেন্ড এ নোট, কি রিকোয়েস্ট, 1 লাইন রিকোয়েস্ট অন এক্সপেডিশনস। ওনার কথা হলো সমস্ত জাজমেন্ট সব দিবেন, আমরা দেখব, তারপর আমরা বিবেচনা করব পাঠাবেন কি পাঠাবেন না। সো এই বীণা সিকরি কিন্তু 13 সালে আমাদের নির্বাচনের 12টা বাজায় দিয়ে চলে গেছিল, হাই কমিশন ছিল না, সেটা সুজাতা সিং ছিলেন। ও সরি, সুজাতা সিং ছিল পররাষ্ট্র সচিব, বীণা সিকরি হাই কমিশনার। এবং সে এই কথা বলে গেল, সে এই নির্বাচনটার 12টা বাজায় দিয়ে গেছিল। এবং বীণা সিকরি দেখেন, সে আসিফ নজরুলের নাম ধরে বলছে সেদিন। এখন কথা হলো, আমরা অনুপ চেটিয়া তো বিচারই হয়নি, যাবজ্জীবন কান কোনো মৃত্যুদণ্ড কিছুই হয়নি। আপনি অনুপ চেটিয়াকে এক্সট্রাডিশন টিটিতে যখন দিবেন, অনুপ চেটিয়া বারবার বলছে আমাকে ওখানে দিও না, আমাকে মেরে ফেলে দিবে। তাহলে একই ইন্ডিয়ার যে দ্বিচারিতা, ইন্ডিয়ার কাজটা কি? ইন্ডিয়ার কাজটা আপনাকে ট্রাফে ফেলা এবং এই হাসিনাকে টুল হিসাবে ইউজ করবে, যেটা আমেরিকার লোকজন বুঝতেছে না, সেই জন্য এই বাসগুলোতে আগুন দিচ্ছে। যেমন সজীবাদের জয়াস করছে সাকসেসফুল লকডাউন, কত বড় মিথ্যা, কত বড় মিথ্যা। এবং আরেকটা জিনিস দেখেন, গতকাল তার কিন্তু ম্যারেজ ডে ছিল, আমি জানি না আপনি জানেন কিনা, শেখ হাসিনার ম্যারেজ ডে ছিল গতকাল। শেখ হাসিনার ম্যারেজ ডের দিনে সবচেয়ে বড় উপহার পেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিলেন তার মৃত্যুদণ্ড। সো তুমি অপরের জন্য কূপ খনন করছো, সেই কূপে তোমাকে পড়তে হবে, কারণ তুমি সারা জীবন মিথ্যাচার করছো। এই জয়ের বিষয়ে একটা কথা বলে শেষ করে দিই। জয়ের জন্ম হয়েছে কবে? 71 সালে। 71 সালে কত তারিখে? 26শে জুন। কোথায় হয়েছে জানেন? সিএমএসে। সবাই জানে মোটামুটি সিএমএসে হয়েছে। তাহলে পাকিস্তান আর্মি যে নির্মমতা, তাদের শেখ হাসিনার তো ক্যান্টনমেন্ট থাকার কথা না। তার মানে আওয়ামী লীগ কখনোই কোনো দিনই এদেশের মানুষের জন্য কিছু করেনি। এবং আপনি যেটা বললেন ইন্ডিয়ার স্বার্থ রক্ষার্থে, ভাই যে কথা শুরু করছিল, বাংলাদেশের মানুষের সাথে কোনোদিন ইন্ডিয়ার সম্পর্ক চায় না। বাংলাদেশের মানুষের সম্পর্ক বাদ দিয়ে সে একটা দলকে সবসময় প্রেফার করছে, যেই পররাষ্ট্র নীতির জন্য আমাদের দেশের সিংহভাগ মানুষ এন্টি ইন্ডিয়ান। এবং এই রিডিংটা পড়তে পারেনি বলে শেখ হাসিনা কী করছে, এই বর্বর হামলা করলো, এই মানবতা বিরোধী একটা সে জায়গায় ধরেন অজিত দোভাল ভারতের কেবল জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই না, বিজেপি এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে তার সাংঘাতিক ইনফ্লুয়েন্স, বিশেষ করে রিজিওনাল পলিটিক্স এবং বাংলাদেশের উপরে। অজিত দোভালের আমন্ত্রণে আমাদের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশে, আমাদের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল না, অ্যাম্বাসেডর খলিল রহমান, তিনি একদিন আগে গেলেন। একটা রিজিওনাল কনফারেন্স আছে, কিন্তু আমরা ধারণা করি যে নিশ্চিতভাবেই এই ইস্যুটাও হয়তো আলোচনায় আসতে পারে নির্বাচন। ফলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি বার্তা নিয়ে যেতে পারেন, অথবা আমরা কি নিয়ে বার্গেন করছি ইন্ডিয়ার সঙ্গে, সেই প্রসঙ্গে আমরা কথা বলতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক স্বাগত একবার 24 ঘন্টায়। ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আপনার কাছে যেটা প্রশ্ন ছিল, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রথম দিল্লি সফর এবং সেখানে অজিত দোভালের সঙ্গে নিশ্চিতভাবেই তার কথা হওয়ার কথা, সেটা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক হোক, কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা গেলে সচরাচর হেড অফ দ্য গভর্নমেন্টের সঙ্গে আমরা জানি অন্তত একটা কল অন বা সাক্ষাৎ হয়, এবং বাংলাদেশ ভারত সম্পর্কে এখন যে জায়গায়, সে জায়গায় এগুলো না হওয়াটা বরং অনেক অস্বাভাবিক হয়। ফলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ সরকারের কী বার্তা বয়ে নিয়ে গেলেন এবং নির্বাচনের আগে এই সফরের কোনো তাৎপর্য দেখেন কিনা? আমার কাছে দুইটা এটা তাৎপর্য আছে। একটা তাৎপর্য হচ্ছে ইন্ডিয়ার মধ্যে থেকে যত আমাদের সহিংসতা হচ্ছে, এই যে ফাইন্যান্সটা, এটা ইন্ডিয়ার মধ্যে থেকে, কারণ ব্যাংক চ্যানেলে তো আর ফাইন্যান্স আসতেছে না। আওয়ামী লীগের যাদের টাকা ছিল আমরা সবাই দেখছি এদেশ থেকে টাকা নিয়ে গেছে। সো আওয়ামী লীগের প্রতিষ্ঠান থেকে এদেশে ফাইন্যান্স করা সেটা হচ্ছে না। তাহলে ফাইন্যান্সটা আসতেছে বর্ডার থেকে। যেমন আপনি এই বাস পোড়ানো থেকে শুরু করে, যেমন একটা ছেলে বলছে যে কি বাস পোড়াতে গেলে 25,000 টাকা, মিছিলের সামনে গেলে 10,000 টাকা। তাহলে আপনি সারা দেশে যদি তাও এখন এই প্রসঙ্গে একটা জিনিস বলি, শেখ মুজিব মারা গেছে, রাস্তায় মিষ্টি বিলি হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, 200 লোকে আত্মাহুতি দিছে, নিহত হয়েছে। শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে, একজনও রাস্তায় বের হয়নি। কেউ একটা লোক জেলখানার সামনে যায় বলেনি যে আমাকে বন্দি করো, আমি মুজিববাদে বিশ্বাসী, তুমি অন্যায় করে কি করছো, শেখ হাসিনাকে বিচার দিছো, দণ্ড দিছো। এটা কি এই জন্য যে শেখ হাসিনা জেলে নাই তাই না? আপনি তো স্বেচ্ছায় জেল, আপনি যে ভালোবাসেন, আমি তো বললাম যে দেলোয়ার হোসেন সাইদিকে যখন ফাঁসির দণ্ড দেওয়া হলো, পরে তো এটাতে হলো, যাবজ্জীবন হলো, যখন দেওয়া হয়েছে, এই 200টা ছেলে কিসের আবেগে, কেন সে কোরআনের পাখি, তাকে আর দেখতে পাবো না, এটাই তো আবেগ। আমার কাছে নেতা কি বুলেটের সামনে যে বুক পেতে দিবে, সে তো নেতা। তো নেতা পালাইছে সব বুঝলাম,
দেখেন একটা কোনো মানুষের আজ পর্যন্ত টিভিতে দেখেন কোনো আওয়ামী লীগ নেতা এসে বলছে শেখ হাসিনা এটা ভুল করছে, তাদের রিপেন্টেন্স নাই। তারপরেও বললাম যে রিপেন্টেন্স নাই, তাহলে তুমি অন করো, তাহলে ওনার ফাঁসি হবে, তা আমিও ফাঁসির ঝুলিতে ঝুলে দেবো, এটাই তো হওয়া উচিত। কিন্তু দেখেন একটা লোকও নাই। এখন আপনার কথাটা হলো অজিত দোভালকে দুইটা জিনিস বলতে হবে। এক হচ্ছে সামনে একটা ইলেকশন, তুমি বলছো ইলেকশন আসলে স্ট্যাবিলিটি আসবে, তাহলে ইলেকশন ভালো করতে গেলে তুমি বর্ডারকে এইভাবে ইউজ করতে দিও না। আওয়ামী লীগের সহিংসতাকে তুমি বন্ধ করো, আওয়ামী লীগের সহিংসতাকে বন্ধ করো। থার্ড যে কথাটা আসবে, যদি আইনের প্রতি, বাংলাদেশের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি ন্যূনতম সম্মানবোধ শেখ হাসিনার থাকে, তাহলে শেখ হাসিনা ফিরে এসে আপিল ফেস করবে, যাতে সারা পৃথিবীর মাঝে এই যে কথাটা আসতেছে যে তাকে ছায়া সাক্ষী দিতে দেওয়া হয়নি, সেই তো আইন করে ভাই মৃত্যুদণ্ড করছে। আগে তো ছিল ট্রান্সফারশন ফর লাইফ। এবং আরও একটা জিনিস বলেন, কেন ওই যে ভাই যেটা উদাহরণ দিল, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কেউ তো এটাকে অস্বীকার করতে পারবে না। জাতিসংঘের এই রিপোর্ট, এটা রুয়ান্ডাতে করা হয়েছে, এটা তারপর হচ্ছে আপনার সিয়েরা লিওনে করা হয়েছে, এই যে তারপর হুদু তুস্তিদের ওখানে করা হয়েছে। এই রিপোর্টগুলোকে তো জাতিসংঘের রিপোর্ট, ইউ হ্যাভ টু ওন ইট। তখন আপনি বলতে পারবেন না যে শেখ হাসিনা এই কাজগুলো করেনি, বা বিচার প্রক্রিয়ায় একবারও কি কেউ বলছে যে এই প্রক্রিয়াটা এই ছিল না। তারা ফাঁসির বিরুদ্ধে বলতেছে। কেন? ক্যাপিটাল পানিশমেন্টটা অনেক দেশ না, আইসিসির যে নীতিগতভাবেই তারা সাপোর্ট করে না সব দেশের ক্ষেত্রে। না, সাপোর্ট না, রোম স্ট্যাটিউট অনুযায়ী আমাদের এই আইনটা, রোম স্ট্যাটিউটে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া আছে, কিন্তু রোম স্ট্যাটিউটে কি দেওয়া নাই আপনার লাইফ সেন্টেন্স না, লাইফ সেন্টেন্স আছে, ডেথ সেন্টেন্স নাই। তাহলে আপনি এটাকে যদি অ্যাডপ্ট করে থাকেন, ইউ আর এ সিগনেটরি, তাহলে আপনি ডেথ সেন্টেন্সটা দেন কিভাবে? কিন্তু কথা হলো যে ডেথ সেন্টেন্সটা দিছে আজকে তো তাকে তার ফলটা ভোগ করতে হচ্ছে। ইতিহাস সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বলছিল যে এই ট্রাইব্যুনাল যেন তাকে কন্টিনিউ করে, এখানে হাসিনার বিচার। এবং আরো একটা জিনিস দেখেন, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব খালি একটা জিনিস প্রমাণ করতে চাইছিল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তার ক্লাসমেট, যা তাকে একটা সাক্ষী দেওয়া হয়, সেই সময় তারা দুইজনে একসাথে পাঞ্জাব ইউনিভার্সিটিতে পড়তেন এবং ওই সময় বাংলাদেশে সে ছিলেন না, তাকে পর্যন্ত আপনি আসতে দেননি, টেবি ক্যাডম্যানকে আসতে দেননি। আর এবারে দেখেন তো একটা কেউ এসে অ্যাপ্লিকেশন করছে, যেমন তাজুল ভাই সবাইকে অনেকে কথা বলছে, একটা অ্যাপ্লিকেশনকে আওয়ামী লীগ করছে যে তাজুল সাহেব ডিফেন্স লয়ার ছিল, সে চিফ প্রসিকিউটর হলো কিভাবে? তার মানে তুই তো মেনে নিছো, তো মেনে নিয়ে তুমি এইগুলো কেন বলতেছো? তুমি বর্ডারের ওপার থেকে কেন তোমার স্বাধীনতা দেখাচ্ছ? তুমি এপারে আসো, তার মানে সে তুমি মুক্তিযুদ্ধকে অন করো না, তুমি এই স্বাধীনতাকে অন করো না। এখন আপনি যে সিকিউরিটি অ্যাডভাইজারের উচিত ছিল যাওয়ার আগে এদেশকে বলা যে আমি এই পারপাসে যাচ্ছি, যদি একটা কনফারেন্সে যাচ্ছে, সো সে বলতে পারে আমি কনফারেন্সে যাচ্ছি, এখানে কনফারেন্সে যে আলোচনা হবে এসে আমি হয়তো ব্রিফ করব। সরকার একটা বিবৃতি দিয়েছিল কেন যাচ্ছেন, কবে যাচ্ছেন। হ্যাঁ, কবে যাচ্ছেন, কিন্তু এই বিষয়গুলো আসবে কিনা, কারণ তখন তো তার সামনে এই ডেথ সেন্টেন্সটা ছিল না। হয়তো আমরা আশা করি তিনি ফিরে এসে বলবেন। আর আরেকটা জিনিস ভাই যেটা বলল, তারাই তো আমাদের সবচেয়ে বিগেস্ট নেইবার। তারা যদি ট্রাভেল করে এবং ইলেকশনটা যদি অনিশ্চিত হয়ে যায়, সেটা ইন্ডিয়ার জন্যও ভালো হবে না। জি, অসীম ভাই, আপনার ধারণা কি? আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম যে অজিত দোভালের সঙ্গে বৈঠকের এজেন্ডা কি, তিনি এটি নিয়ে মুখ খুলতে নারাজ, কারণ এটা আরেকজন উপদেষ্টার, বাট তিনি মনে করেছেন যে ঘটনা প্রসঙ্গে সব বিষয়ে আলোচনা হয়তো হতে পারে, এবং হলে সেখানে দিল্লিকে কি মেসেজ দেওয়া উচিত ঢাকার, নাকি দিল্লি উল্টো আমাদেরকে কোনো মেসেজ দিবে? আমার এই বিষয়টা আসলে ধারণা খুব একটা নাই। এই কূটনীতি যেটা, যেমন আমাদের নিরাপত্তা উপদেষ্টা এই প্রথম যেহেতু হয়েছে, আপনার ভারতের সঙ্গে যোগাযোগ থাকবে বা যোগাযোগ করবে, আমরা সচরাচর ধরে রাখি যে সেটা পররাষ্ট্র উপদেষ্টা কিংবা পররাষ্ট্র সচিব পর্যায়ে আপনার বৈঠক হয়ে থাকে। এখন নিরাপত্তা উপদেষ্টা গেছেন, তার মানে এখানে গুরুত্বপূর্ণ আরও কোনো বিষয় আছে, অথবা ওনাকে যে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে সেটাও কিপিং ইন ভিউ ফর সাম আদার রিজনস, যেগুলো মনে করেন যে পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিব মনে করেন আপনার কি বলে মাথা কামানোর বিষয় না। তার মানে এটা এক্সট্রা কি বলবো আপনার, মানে মোর দ্যান দ্যাট, হ্যাঁ অনেক কিছু আমরা এক্সট্রা জুডিশিয়াল বলি না, সেজন্যই গেছে এক্সট্রা ফরেন কিছু একটা হতে পারে, এক্সট্রা ফরেন কোনো রিলেশনস এর বিষয় আছে। তো এই বিষয়টা নিয়ে ধরেন আপনার না আন্দাজ করার মতো খুব একটা বিষয় দেখি না। তবে একটা জিনিস, ট্রাইব্যুনালের যে আপনার রায় হবে এটা তো মোটামুটি আগে থেকেই কিন্তু নির্ধারণ করা ছিল যে অমুক দিন আপনার রায়টা হবে, অন্তত 13 তারিখের কথা ছিল, সেটা 13 তারিখের পরে, তার মানে একটা ক্লোজ প্রক্সিমিটির মধ্যেই হবে, এবং তাই হয়েছে। এটাকেও মাথায় রেখে সম্ভবত ওনাকে পাঠানো হয়েছে।
হতে পারে, যে মানে একটা বুশ টুস দেয়া বা এই ধরনের কিছু, আমি ঠিক জানি না, আমি বুঝতে পারি না, কারণ ওতে তাদের যেই মন্তব্য এই সমস্ত কিছু এগুলো যেগুলো এসছে, মনে করেন যে ভারত সরকারের পক্ষ থেকে যেগুলো এসছে এ ধরনের হওয়ার কথা না। তাদের কিন্তু রিয়াকশনটা আমি আরো বেশি আপনার করা এক্সপেক্ট করেছিলাম, যে বিচার প্রক্রিয়ার কথা, কিংবা মনে করেন যে এই যে রায় কার্যকর হয়েছে, আনফেয়ার ট্রায়াল হয়েছে, এই ধরনের কোনো কিছু ভেবেছিলাম। কিন্তু সেটাকে দেখলাম আমরা, আমার মনে হয় যে এটাকে মিনিমাইজ ডিফিউজ করারও একটা বিষয় হয়তো বা কাজ করেছে কিনা আমি ঠিক জানি না। এটা জাস্ট আপনি তো দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ফলে ধরেন বিএনপি বা একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তখন এই ইস্যুটা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটা কি বলে আসলে একটা প্রতিবন্ধকতা হবে, নাকি এটা একটা পজিটিভ দিকও হতে পারে, একটা বার্গেনিং টুলও হতে পারে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ওই দেশে অবস্থান করা? দেখেন, একটা কথা বলি, আপনার যারাই আসুক না কেন বাংলাদেশে, আগামী সরকার যারা আসুক, এই যে বিচারটা, এটা কিন্তু সমস্ত জনগণের কিন্তু প্রত্যাশা ছিল। জুলাই আগস্ট পরবর্তীতে যে কথা ছিল যে বিচার সংস্কার, এবং অনেকে এটাও বলেছেন যে নির্বাচনের আগে বিচার হতে হবে। যাক, বিচারটা হয়ে গেছে, সংস্কারেরও অনেক অগ্রগতি হয়েছে। মত দ্বিমত ভিন্ন মত এটা থাকবে স্বাভাবিক, কিন্তু বিচারের ক্ষেত্রে আমি তো কোথাও দ্বিমত কাউকে দেখিনি। আপনি বলেন যে এই যে শেখ হাসিনার যে বিচার হয়েছে, তার দলের একজন নেতাও কিন্তু সাহস করে রাস্তায় আসেনি, আইদার নিহত হননি কিংবা কেউ আবেগে দুঃখে সুইসাইডও করেননি। এটা কিন্তু আপনার একটা মানে খুবই সিগনিফিকেন্ট একটা বিষয় না অসুবিধা। কিন্তু আমরা দেখছিলাম যে সম্ভবত 1001 শিক্ষক বিবৃতি দিয়েছেন, তার মধ্যে অনেকে বলেছেন যে ওনারা বলেছেন যে আমরা জানি না, এটা আমি আপনাকে একটা কথা বলি, একটা সময় একটা কমিটি ছিল, নাগরিক কমিটি বা এই জাতীয় কিছু, আমার মনে আছে, কোনো কিছু হলেই মনে করেন যে আমরা বিবৃতিটা চলে যাই, এবং ওই যে সাইন করা একটা ফটোকপি, এটা মনে করেন যে বারবার মনে করেন যে জেরক্স হয়ে মনে করেন যে যেত। এইটাও এইরকম জেরক্সের মতোই কোনো একটা কিছু, আপনি কেউ এসে বলুক না ওনারা প্রকাশ্যে বিবৃতি দিয়ে কোথায় আছেন, কোনো জায়গায় আমরা দেখি না। এখন এই 1001 বুদ্ধিজীবী বা শিক্ষক, তারা কি সমগ্র বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে, নাকি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে? ওনাদের কথায় কিছু যাবে আসবে, নাকি আপনার ফাঁসির আদেশ মওকুফ হবে? কোনটা? কোনো ম্যাটার করেন না। ম্যাটার করে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টটা, বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল, এবং সেই প্রত্যাশাটা মনে করেন পূরণ হয়েছে, রায়টা হয়েছে। রায়টা কখন কার্যকর হবে? এখন আপনি বলেন যে বার্গেনিংয়ের টুলের কথা বলছেন আপনি, এই বেইমানি কি জাতির সঙ্গে যারা সরকারে আসবে তারা কোনোদিন করতে পারবে? এদেশের জনগণ কি তাদেরকে ক্ষমা করবে? না না, ভারত তো করতে চাইবে, ভারত তো চাইবেই, পণের ঘোড়া সেই হিসেবে মনে করেন আপনার এই করতে পারে, তাই না? যেটা শাহরিয়ার নিজেই বললেন। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে করবে, কার সঙ্গে করবে? যেই সরকারে থাকুক না কেন আগামীতে, জনগণের প্রতিনিধিত্বই তারা করবেন, এবং জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে তারা ভারতের সঙ্গে বার্গেন করবেন এই বিষয় নিয়ে বা নেগোশিয়েট করবেন। আমার মনে হয় না যে এ ধরনের পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে আর ফেরত আসবে। ওনাকে ওখানেই থাকতে হবে। সম্ভবত ওনার হয়তো বা দেখা গেছে যে এমন একটা অবস্থা হতে পারে, উনি শি উইল প্রিফার টু ব্রিথ হার লাস্ট ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া। আমার কাছে কেন জানি মনে হয় এটা, কারণ আপনি বাংলাদেশের জনগণের বাইরে যেতে পারবেন না। আর যেহেতু অ্যাপিল করার আর কোনো সুযোগ নেই আপনার 60 দিন যদি চলে যায়, এখনও আছে, কিন্তু 60 দিন যখন চলে যাবে তখন অ্যাপিলের রাইট যখন লস্ট হয়ে যাবে, তখন তো আপনার আমি আপনাকে প্রশ্নটা বুঝাতে পারি। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম যে একটি নির্বাচিত সরকার এসে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সঙ্গে বার্গেন করবেন কিনা, কারণ ভারতের জন্য আমরা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। একটু বলি, আমি একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে যাব। কোন রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার এই উটকা ঝামেলা মাথায় নিয়ে ওইখানে থাকেন। আমি যে কথাটা বলছি, ওই শেখ হাসিনা তিনি নিজেও চাইবেন যে ওনার শেষ নিঃশ্বাসটা ওখানে যাক, এবং পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে এই জিনিস নিয়ে, অবসোলিট বিষয় নিয়ে আমার মনে হয় না এই রায় কার্যকরের কোনো সম্ভাবনা আপনি দেখেন না। আমি আপনাকে একটা কথা বলি, রায় কার্যকর হোক বা না হোক, বিচারের রায়টা কি হয়েছে সেটাই হলো সবচেয়ে বড় কথা। জি, পরিষ্কার একদম। ঢাকায় 10 মাসে 200টি হত্যাকাণ্ডের ঘটনা ডিএমপির পরিসংখ্যান আজকে বলছে। তার মানে আমি গেল 10 মাসের কথা বলছি, অন্তর্বর্তী সরকারের 15 মাসে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, এবং ধরেন আমরা প্রতিদিনই দেখছি কিন্তু এরকম মাসে 20টা হত্যাকাণ্ড,
গতকালকে একটি মিরপুরে হয়েছে, একজন যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, তার আগে হলো। ফলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের মনোবল ভেঙে গেছে, পুলিশের পোশাক পরিবর্তন হলো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কবে নাগাদ হবে? আপনার কতখানি উন্নতি দেখছেন? উন্নতি আসলে দেখছি না আমরা, এবং এটা নিয়ে আমরা খুবই শঙ্কিত। কারণ এইরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি চলতে থাকলে আমরা কিভাবে সুষ্ঠু নির্বাচন আশা করব? সামনে যেহেতু নির্বাচন, এবং এখন সব দল মতই কিন্তু নির্বাচনের বিষয়ে পজিটিভ, যে সুষ্ঠু মানে সময় মতো নির্বাচনটা হয়ে যাক। যেহেতু বিচার এবং সংস্কারের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, আরও অনেক অবশ্যই সংস্কারের বিষয়ে আরও অনেক কিছু বাকি আছে যেটা জনগণ চায়, কিন্তু নির্বাচন সময় মতো হওয়ার বিষয়ে সবাই একমত। কিন্তু আইন শৃঙ্খলা যদি আমরা একটা প্রপারলি অবস্থায় না দেখতে পাই, তাহলে আসলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্নটা থেকেই যায়। তো এই ক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু মানে আরও সচেষ্ট হতে হবে, এবং সবাই বলে যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া আসলে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনই কন্ট্রোল করা সম্ভব হবে না। এটা কিছু এক অংশে যেরকম সত্য, আরেক অংশ হচ্ছে যে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আনতে হলে যে নির্বাচনটা দরকার, তার আগে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে। কারণ না হলে আমরা কিভাবে আশা করবো যে নির্বাচনটা সুষ্ঠু হবে? কারণ ঢাকার মধ্যে এই অবস্থা, যেহেতু ডিএমপির কথা বলছেন, ঢাকার মধ্যে এই অবস্থা, যেখানে এটা একটা পপুলেটেড সিটি হলেও যেখানে নির্বাচন মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সবচেয়ে ভালো আশা করি, সেখানে ধরেন একটা গ্রামে গঞ্জে বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল আছে, একটা ইউনিয়ন পরিষদে একটা ভোট কেন্দ্র, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী পাহারা দেবে? এই সংখ্যাগুলো কিন্তু থেকেই যায়। এবং এই এখনকার সময় যদি এইরকম হত্যাকাণ্ড হয়, তখন যখন নির্বাচন আরও ঘনিয়ে আসবে, যখন পলিটিক্যাল পার্টিগুলো মানে একটা নিজেদের মধ্যে ক্ল্যাশ লাগা শুরু হবে, নির্বাচনী প্রচার নিয়ে হোক, প্রার্থীদের মধ্যে মানে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা তৈরি হবে, তখন এই বিষয়গুলোকে সরকার কিভাবে ট্যাকেল দেবে আমরা খুবই শঙ্কিত। কিন্তু আমরা তো রাজনৈতিক পক্ষগুলো সরকারকে, নির্বাচন কমিশনের সঙ্গে আপনাদের ডায়ালগ আবার শুরু হচ্ছে, সমত রাত পোহালে আপনারাও যাবেন, সেইখানে কি এটা আনুষ্ঠানিকভাবে এনসিপি বলবে? অবশ্যই অবশ্যই, এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। আশা করি যে আনুষ্ঠানিকভাবে আমাদের যেই টিমটি যাবে তারাও এই কথা বলবে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া আমরা তো সুষ্ঠু নির্বাচন আসলে আশা করতে পারি না। সুতরাং এটা একদম প্রাইম কনসার্ন হিসেবেই আমরা দেখব। আর সেই সূত্র ধরে আমি ভাইদের কথা মানে থেকে পরিপ্রেক্ষিতে আরও দু একটা কথা বলতে চাই। এটা হচ্ছে হাসিনা, আমার মনে হয় যে উনি বার্গেনিং টুল হবার উনি এখন আর যোগ্যতাই রাখে না ভারতের সাথে। কারণ হাসিনা ফেরত আসবে কি আসবে না এটা নিয়ে তো ভারত আমাদের উপর কোনো লেভারেজ নিতে পারে না। হাসিনার তো মৃত্যুদণ্ড হয়ে গেছে, এটা কিন্তু রায় হয়ে গেছে, ইটস এ স্টেটমেন্ট যে অপরাধ করলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এখন ভারত যদি আমাদের সাথে তাদের গুড ফেথ প্রমাণ করতে চায়, হাসিনাকে তাদের ফেরত দেওয়া উচিত। কিন্তু এটাকে যদি তারা বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করে, যে হাসিনাকে ফেরত দিলে বিনিময়ে আমরা এইটা চাইবো সেটা চাইবো, এই ধরনের কোনো অবকাশ তো আসলে আগামী নির্বাচিত সরকার যেই আসুক না কেন তাদেরও এই সুযোগটা ভারতকে কখনোই দেওয়া উচিত না। এবং হাসিনা কিন্তু আরেকটা বিষয় উনি নিজেও কিন্তু কখনো বলেন নাই, উনি বাংলাদেশের মাটিতে এই শেষ নিঃশ্বাস মানে শেষ নিঃশ্বাস ফেলতে চান, বা উনি যে মানে 5 আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন, ওনার মধ্যে তো আমি এই ধরনের কিছু বা ওনার পরিবারের কারো কোনো বক্তব্য কিন্তু আমি দেখিনি যে ওনারা আবার বাংলাদেশে ফিরে এসে মানে দেশের মাটিতে মরতে চান, এই আবেগ তো আমি ওনার মধ্যে দেখিনি। উনি কি আদৌ বাংলাদেশকে আসলে কতটুকু ভালোবাসেন, এটা আমাদের সবসময় প্রশ্ন ছিল, এবং এই রায়ের পরও আমি এই ধরনের কোনো কথাবার্তা দেখিনি, কোনো স্টেটমেন্ট দেখেন। জি অসীম ভাই, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কিভাবে দেখেন? আপনি ঢাকায় দীর্ঘদিন থাকেন, একটা ধানমন্ডির মতো এলাকায় রাজনীতি করেন, ফলে পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন চোখে পড়ছে? দেখেন, ইতিবাচক বলতে আমি একটা জিনিস বলছি, গতকালকে যে 32 নম্বরে যে মব ভায়োলেন্স বা যে অবস্থাটা তৈরি হয়েছিল, সেটাকে কিছুটা হলেও ডিফিউজ করেছে, বা মনে করেন যে আপনাকে সেটাকে নিবৃত্ত করেছেন, যে কোনো ভাবে লাঠিচার্জ করেছেন, যেটাই করেছেন রিজনেবল ফোর্স অ্যাপ্লাই করার এই আছে। কারণ ওইটা আপনি করবেন, বারবার একই জিনিস করবেন। ওই যে আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তা, তিনি বোঝাচ্ছেন যে বিচার চেয়েছিলেন, বিচার হয়েছে, তো বিচারে সন্তুষ্ট তো, হ্যাঁ, তাহলে এখানে কেন আসছেন? এখানে তো আপনাদের থাকার কোনো যৌক্তিকতা নেই। তো বিষয়টা হচ্ছে যে সবারই কিন্তু বোঝা উচিত, কারণ আমরা একটা নির্বাচনের দিকে যেতে চাচ্ছি, সুষ্ঠু একটা নির্বাচন হবে, এটা সবার প্রত্যাশা। ভোট দিতে পারেনি সব যে যুবকরা, তাদেরই তো সবচেয়ে বেশি চেষ্টা করা উচিত যে সুন্দর একটা নির্বাচন যেন হয়। তবে একটা জিনিস, যে অবৈধ অস্ত্র তো এমনিতে অনেক আছে, আমরা কিন্তু সেটা দেখিনি, উদ্ধার করতে পারিনি, উদ্ধার হয়নি। দ্বিতীয়ত যে লুট হয়ে যাওয়া অস্ত্রগুলো, সেগুলো কিন্তু আপনার উদ্ধারের বিষয় নেই। তার মধ্যে সরকার, হ্যাঁ, সে অনেকে তো বেরিয়ে গেছে। তার মধ্যে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য হলো, আওয়ামী লীগের সময় কয়েক লাখ আপনার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছিল যে 2009 সালের পরে ইস্যুকৃত অস্ত্র, আগ্নেয়াস্ত্র জমা দিতে হবে, এবং নির্দিষ্ট টাইমের মধ্যে জমা না দিলে সেগুলো অবৈধ হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। তার মানে সেগুলো কিন্তু এখন অবৈধ আছে। তাহলে এই অস্ত্রগুলি কাদের কাছে আছে? দেশেই আছে সেগুলি কোনো না কোনোভাবে ব্যবহৃত হচ্ছে বা আগামীতেও হবে। তো এই ধরনের একটা অবস্থা। আমি একটা উদাহরণ দিই, আমার একজন আছে, মানে পার্সোনাল সিকিউরিটি গার্ড আছেন, উনি সাবেক একজন সেনা কর্মকর্তা, উনি 2009 সালের পরে ওনার কিন্তু লাইসেন্স পাওয়া, তো ওনারটাও কিন্তু আমি জমা দিয়ে দিয়েছি, ওনাকে বলেছি যে আপনি জমা দিয়ে দেন,
আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকাটাই দরকার, না হলে আপনার এই হবে। কিন্তু ওনার এই অস্ত্রটা পাওয়ার জন্য গভর্নমেন্ট আবার একটা সার্কুলার দিয়েছে যে যারা সামরিক বাহিনীতে ছিলেন তাদেরগুলো ফেরত পাবেন, ক্যাটাগরি করে দিয়েছিল কতগুলো। কিন্তু সেটা পেতেও আমাকে মনে করেন যে 8-9 মাস, মনে করেন যে ঢাকার ডিসি, বরিশালের ডিসি, যেখান থেকে আপনার ইস্যু হয়েছে, এই যে আমলাতান্ত্রিক একটা জটিলতা না আমাদের দেশে, মানে এটা সাংঘাতিক রকম। উনি আমার সিকিউরিটি গার্ড, উনি আমার কি সিকিউরিটি দিবেন? ওনার তো নিজেরই আগ্নেয়াস্ত্র নাই, উনি তো 8-9 মাস মনে করেন যে বাংলাদেশে এক্সট্রা কয়েকটা ফোন না দিলে কোনো কাজই না, সেটা করতে হয়েছে, বিভিন্ন জনকে দিয়ে ফোন করাতে হয়েছে, তারপরে ফেরত পেয়েছি। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ভয়ের বিষয় যেটা, এই যে আগ্নেয়াস্ত্রগুলো যেগুলো আছে সেটা যদি আপনি উদ্ধার করতে না পারেন, আপনার দেখা গেছে যে এমনও শুনেছি তো যে এসএসএফ এর অস্ত্র লুট হয়েছে, সেনাবাহিনীর অনেক সদস্যদের অস্ত্র লুট হয়েছে, থানার অস্ত্র লুট হয়েছে, তারপরে আওয়ামী লীগের সময় তো ওয়ার্ড শ্রমিক লীগ বলেন, হকার লীগ বলেন, তাদের কাছেও আপনার মনে করেন যে অস্ত্র দেওয়া হয়েছে লাইসেন্স করা, আবেদনের প্রেক্ষিতে তারা পেয়েছে। তো সেই সমস্ত অস্ত্র যদি উদ্ধার না হয়, আপনার ক্রিমিনালদেরকে যদি ধরা না হয়, তাহলে আপনি কিভাবে এই করবেন? আমরা তো সবসময় বলি। শাহরিয়ার ভাই, প্রধান নির্বাচন কমিশনার আজকে বলেছেন যে এখনো চ্যালেঞ্জের মধ্যেও কমিশন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত। এই প্রধান চ্যালেঞ্জটা আসলে কি, সেই প্রসঙ্গে আপনার মন্তব্য শুনবো। দর্শক, তার আগে আবারও একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা শাহরিয়ার কবির ভাই আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এই যে প্রথমত আপনি যদি একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন, বিশেষ করে ঢাকার এই পরিস্থিতিটা উদ্বেগজনক কিনা, নাকি এটা প্রত্যাশিত এরকমই হওয়ার কথা ছিল? না, আপনার দুই কোশ্চেনই এক বলে দিচ্ছি। কেন বলে দিচ্ছি শোনেন। কুজোর সোজা হয়ে শুতে ইচ্ছা করবে, কিন্তু কুজো কি কোনদিন শুতে পারবে? সোজা হয়ে পারবে না, কারণ তার একটা লিমিটেশন। আমার কাছে মনে হয়েছে ইউনূস সাহেবের কাছে সারা জাতি যে আশা করেছিল, এই আশা আর করা যাবে না। কারণ ওনার ওই পর্যন্ত, যে পর্যন্ত আজ পর্যন্ত গেছে, এই পর্যন্ত, এর চেয়ে বেশি কিছু তার লিমিটেশন, সে আর পারবে না। কেন বললাম এই কথাটা? আপনি পুলিশ নিয়োগ দেননি গত 18 মাসে, আপনি কয়েকদিন এসআইকে নিয়োগ দিচ্ছেন, সেটা রোড ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। আপনি সব জায়গায় আর্মি, মানে বিমান বাহিনী, নেভি, এদেরকে দিচ্ছেন, ডিপ্লয় করছেন। এবং ভাই একটু আগে বললো না মব কথা, এটা তো আমি একটু জানাচ্ছি, মব না, আমি বলবো ছেলে পেলে উদ্দেশ্যহীনভাবে। গতকালকে যদি এই ছেলে পেলেগুলোর মধ্যে আওয়ামী লীগ ঢুকে যেত, যে ওখানে যে গুলিগোলা হতো, মারা যাইতো, তাহলে দেশে একটা পরিস্থিতি খারাপ হতো না? সো এই ছেলেপেলেগুলোরও এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। তুমি যেটা বিচার, সংস্কার, আর আমাদের দাবিটা ইলেকশন, আমরা তো লাইনে উঠেই আছি, লাইন তো বেচুত হয়নি, তাহলে তুমি তোমার এনার্জিটা অযথা নষ্ট করতেছো কেন? কেউ কেউ আহ্বান করেছিল তাই না। আবার এখানে কথা হচ্ছে যে পাগলে কিনা বলে, শোনে, পাগল নৌকা ডুগানোর কথা মনে করে দিও না, এরকম একটা কথা আছে যে মাঝখানে গেছে, ওই মাঝি হচ্ছে একটু পাগল, মাঝখানে গেছে, তখন ওই যাত্রী বলতেছে ভাই আর যাই করিস নৌকাটা ডুবাস না। এতক্ষণ কিন্তু পাগলের ওই কথাটা মনেই ছিল না, নৌকা ডুবানোর কথা, সেই হলো অবস্থা। যাক, আমি ওইখানে না, শোনেন, এবার ইলেকশন কমিশনের কথা বলে। ইলেকশন কমিশন হচ্ছে ঠুটো জগন্নাথ। ইলেকশন কমিশন ঠুটো জগন্নাথ কেন? আজ পর্যন্ত আপনি ইলেকশন কমিশনকে কোনোদিন ইনস্টিটিউশনালাইজ করেননি। আপনার একটা গল্প বলি। আমার বাবা এরশাদ সাহেবের সময় খুব কাছে ছিলেন ক্ষমতার, তখন শোনা এরশাদ সাহেবকে কাজী জাফর আহমেদ, আমার বাবারা বারবার বলছেন রাজনৈতিক দলটা ভালো করে করতে হবে। এরশাদ সাহেব তখন বললো যে শোনো, আমার রাজনৈতিক দল করার দরকার নেই। কেন বলছে? আমি ব্যবসায়িকদেরকে ডাকছিলাম, ব্যবসায়িকরা বলছে ওপারের মাল এপারে করতে দিবেন, জিনিসপত্রের দাম বাড়বে না। আমি প্রশাসনের ডিসিএসপিকে ডাক দিছি, তারা বলছে ঘুষ খাওয়ার পারমিট দেন, আমরাই রিটার্নিং অফিসার, আমরাই পুলিং অফিসার, ডিক্লারেশন দিব তো আমি, সিল মারবো আমি, কাটবো আমি, আপনার কি দরকার? রিফ্লেকশন 86-88 ইলেকশন, শতভাগ নির্বাচন ভোট কাস্ট, এবং আপনি 88 সালের বন্যার মধ্যে কিছু জিনিসপাতির দাম বাড়েনি। এবং এই যে পলিটিক্যাল ইনস্টিটিউশনটাকে আপনি কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। আজকে শেখ হাসিনা তো আরও, শেখ হাসিনার পুলিশ, এই যে ওর নাম কি ছিল, আরে এই যে ভাতের হোটেল খুলে বসছিল হারুন কি বললো? কত বড় অগাসিটি! আওয়ামী লীগ তো আমরাই ক্ষমতায় রাখছি। ক্যান ইউ থিঙ্ক যে একটা, ও সে কি আইজি? কিছু না, সে বলতেছে আওয়ামী লীগকে আমরাই ক্ষমতায় রাখছি। তার মানে এই যে ইলেকশন কমিশন সব দলের সাথে মিটিং করবে, তার কি আছে? ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। তুমি ভালো ইলেকশন করার জন্য এই দেশবাসী তাদেরকে সাহায্য করবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো সাহায্য করবে। আর যে ভাই বললেন না রাজনৈতিক দলগুলো মারামারি হবে, আমার মনে হয় না। এবারের ইলেকশনটা অন্য সব ইলেকশনের চেয়ে আলাদা হবে। অসীম ভাই, সেক্ষেত্রে আপনার দৃষ্টিতে নির্বাচনের মূল চ্যালেঞ্জ আসলে কি এখন?
শাহরিয়ার যে কথাটা বলা যে রাজনৈতিক দলগুলো মারামারি করবে না, আমি তা বলিনি। আমি বলছি যে আপনার সন্ত্রাসীরা মানে গুপ্তঘাতক হিসেবে মানে দেশের মধ্যে একটা অরাজক অবস্থা তৈরি করা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ব্যাপক অবনতি হয় তখন মানুষের মধ্যে কিন্তু জনমনে একটা আতঙ্ক তৈরি হবে, অবশ্যই সে ধরনের একটা চেষ্টা করতে পারে। তো সেক্ষেত্রে সেটা কমব্যাট মোকাবিলা করবে কারা? পুলিশ করবে। যে আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন, রেগুলার পুলিশ ফোর্স আছে 2,14,000 বাংলাদেশে এখন, এবং এদের কিন্তু বেশিরভাগ কিন্তু নিয়োগ কিন্তু বিগত ফ্যাসিস্টের সময়। এখানে কিন্তু আপনার একেবারে ডিএনএ টেস্ট করে কিন্তু আপনার নিয়োগ দেওয়া হয়। এই যে আমরা বলি যে সংস্কার করে করে আপনারা এই কাজ করলেন, ওই কোন সংবিধানের কোন ধারা পরিবর্তন করেন? সংবিধান ধুয়ে কিন্তু মানুষ খাবে না। আপনি যত সংস্কার করেন না কেন, আপনার মনের মধ্যে যদি ভালো কিছু না থাকে, আপনি যদি নিজেকে পরিশুদ্ধ না করেন, তাহলে আপনি দেখা গেছে যত কিছু কাগজে কলমে আইন করেন, কোনো লাভ কোনোদিন হবে না। সবচেয়ে বেশি দরকার ছিল পুলিশ সংস্কারটা, সবচেয়ে বেশি দরকার ছিল। এই যে 1.5 বছর আওয়ামী লীগ প্রতি 6 মাসে মনে করেন যে 50,000 করে আপনার নিয়োগ দিয়েছে, এই যে আজকে প্রায় 15-16 মাস গেছে, এই অন্তর্বর্তী সরকার কি পারতেন না 50,000 1 লাখ নতুন পুলিশ নিয়োগ দিতে? বেকারের তো আমাদের কোনো জুলাই সৈনিকদেরকে তো নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল। আপনার একটা জিনিস তো করতে পারতেন, ওনারা করেন না। ওটা কেন করেন না আমরা সেটা জানি না। প্রশাসনের মধ্যে মনে করেন যে ওএসডি করা হয়েছিল, এক এক সময় দেখা গেছে 1300-1500 করে এক একটা সময়। তো সে জায়গার থেকে তাদেরকে মনে করেন যে বিভিন্ন জায়গায় নিয়োগ দিতেন। দেখা গেছে অনেক জায়গায় কিন্তু এখনো সেই বিতর্কিত ভদ্রলোকরা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, এই ধরনেরও আছে। তাহলে মনে করেন জনমনে একটা অতৃপ্তি অন্তত কাজ করবে, অসন্তোষ না থাকলেও অতৃপ্তিটা কোথায়? যে আমরা যে ধরনের এক্সপেক্ট করছিলাম সে ধরনের বোধহয় নাও হতে পারে। তবে আমি একটা জিনিস মনে করি যে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ সাহেব, তিনি তো মনে করেন যে আপনার ওই যে নির্বাচন কমিশন যেভাবে ছিল, কিন্তু উনি তো আপনার উদ্যোগটা নিয়েছিলেন। ওনার যে উপদেষ্টা ছিলেন 10 জন, 3 মাসের মধ্যে উনি নির্বাচনটা করেছেন। তার আগে তো 9 বছর একটা স্বৈরশাসন কায়েম ছিল, তার মধ্যে থেকেও তো উনি সুন্দর নির্বাচন করেছেন। জাস্টিস লতিফুর রহমান সাহেব, জাস্টিস হাবিবুর রহমান সাহেব, ওনারাও করতে পেরেছেন 90 দিনের মধ্যে। তাহলে আমরা কেন এখন এত লম্বা সময় লাগছে? আপনার যেই সংস্কার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যে নির্বাচন কমিশন কাদেরকে দিয়ে কাজ করবে, নির্বাচন কমিশন কাদেরকে যে কাজ করবে, তাদের নিজস্ব কোনো লোকবল নেই, তাই না? আপনার আছে যে নির্বাচন কর্মকর্তা যারা আছেন, কিন্তু রিটার্নিং অফিসার থাকেন জেলা প্রশাসক, সহকারী রিটার্নিং অফিসার থাকেন উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ড বলেন, এডিসি বলেন, বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তা যারা আছেন প্রশাসনে, তারাই কিন্তু আপনার এই নির্বাচনটাকে মূলত পরিচালনা করবেন। আর বাকিটা থাকবেন কারা? এই যে শিক্ষকরা, কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষক, যারা আলটিমেটলি যারা আপনার দিন শেষে ওই ডিসি এবং ইউএনওদের দ্বারস্থ থাকতে হয়, বুঝতে পেরেছেন? এটা হলো কি এসি আড্ডা তাদের কাছে সবকিছু মিলিয়ে, শুধু তা না, সবকিছু মফস্বলে যান না, সব জায়গায়। আর দ্বিতীয় কথা বলেছে, এই যে কিছু কিছু মনে করেন যে হত্যাকাণ্ড ঘটেছে, আপনার এই যে 200 হত্যাকাণ্ড, এগুলিতে খুব বেশি আতঙ্কিত হবার কিছু না। এই ধরনের ঘটনা কিন্তু এর আগে আরো অনেক ঘটেছে। এগুলো আছে যে সামাজিক অপরাধ, সামাজিক অপরাধ, এগুলি থাকবে। এগুলি যে পলিটিক্যাল বা এ ধরনের কিছু তা না, এই ধরনটা হতে আপনি দেখেন না আপনার 2 গ্রামে নরসিংদীতে, গফরগাঁতে, ব্রাহ্মণবাড়িয়াতে, মানে নাম শুনলে কি হয়, মানে মাইক বাজায়, আবার স্পিকার দিয়ে গান শোনায়। এটা একটা সংস্কৃতির অংশ, এটা একেবারে যে বাদ দিতে পারবেন তা না। আমি একটু নির্বাচনের মূল চ্যালেঞ্জ কি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আপনারা বড় চ্যালেঞ্জ মনে করছেন কিনা? নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে যে সবগুলো দলের আসলে সদিচ্ছা আছে কিনা যে নির্বাচনটা সুষ্ঠু হোক। কিন্তু আমরা এই মানে যে যারাই ক্ষমতায় আসুক, এই নির্বাচন সুষ্ঠু না হলে কিন্তু তারা একটা বিশাল প্রশ্নের মুখে পড়ে যাবে। কারণ গত 3টে নির্বাচনের ইতিহাস কিন্তু জাতি এখনো বলেনি, এবং সারা বিশ্ব প্রমাণ করার একটা বিষয় আছে যে আমরা যে ফ্যাসিস্টকে মানে ক্ষমতাচ্যুত করলাম, একটা গণ অভ্যুত্থান হলো, তারপরে আসলে বাংলাদেশ কতটুকু এগোলো। এখনো যদি আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারি, তাহলে তো সারা বিশ্বে আসলে আমাদের কোনো মুখ থাকবে না। এবং জনগণের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার কি জবাব দেবে বা রাজনৈতিক দলগুলো কি জবাব দেবে? কারণ এটা কিন্তু বারবার বলা হচ্ছে সংস্কার প্রক্রিয়াতে কিন্তু জনগণকে ওইভাবে সম্পৃক্ত করা যায়নি। এটাও তো অনেক কারণে সম্ভবও না। মূলত কিন্তু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি হিসেবে সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে গেছে। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি আবার একটা জনগণকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারে, এবং জনগণ যে এবার উৎফুল্লভাবে ভোট দিতে আসবে, তারা যে ভোট যেদিন দিবে
নির্বাচনের দিন নিরাপদ না বোধ না করে, তাহলে এই দায়গুলো কিন্তু সরকারকে যেমন দিতে হবে, রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে। সুতরাং এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবার সদিচ্ছা আছে কিনা, কারণ সদিচ্ছা থাকলে এটা সম্ভব। আর মানে যে ক্ল্যাশগুলো কথা বলছি এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত সেই ক্ল্যাশগুলো কিন্তু এখনো চলছে। আমি আমার নিজের সিটের কথা যদি বলি, কুমিল্লা সদর আসন, এখনো কিন্তু দুই পক্ষের মধ্যে মারামারি চলছে, হাজী ইয়াসিন সাহেব এবং মনিরুল চৌধুরী সাহেব। তো এইগুলো কিন্তু মানে সারা দেশেই চলছে। এখন তারা নিজেদের কিছু অবশ্যই বিক্ষিপ্ত, কিন্তু আমরা তো এখন কি কুমিল্লা সদরে মানুষজন ভোট দিতে যাবে না, তাদেরও তো নিরাপত্তা বিষয় আছে। তো এটা এই কারণে বললাম যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে সম্ভব। আর আইন শৃঙ্খলা বাহিনীরও মানে সদিচ্ছাটা থাকতে হবে, কারণ তারা নিয়োগপ্রাপ্ত হয়তো হয়েছে হাসিনারা বলে, কিন্তু তারা তো এই বাংলাদেশের নাগরিক, সেটাই তো। তারা তো মানে আওয়ামী মানে মন মানসিকতা থেকে বের হয়ে না আসে তাহলে তো ভাই সম্ভব না। এই দেশে সুষ্ঠুভাবে থাকতে হলে, শান্তিতে থাকতে হলে তাদের সবার সাথে মিলেই কাজ। অনেক ধন্যবাদ নাভিদ নওরোজ শাহ, ধন্যবাদ ব্যারিস্টার অসীম, ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। দর্শক এই ছিল আলোচনা, ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।